স্পটে দাঁড়িয়ে অ্যাকশন নেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বললেন শুনুন। যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, কোন রাজনৈতিক দলের সক্রিয় কর্মী, সত্যি এগুলো ম্যাটার করে না যদি মুখ্যমন্ত্রী সবার হন। মুখ্যমন্ত্রী তো সবার, মুখ্যমন্ত্রী কোনো একটি দলের তো নয়। আর সেই জন্যই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ যখন কথা বলছেন ওই পরিবারের সঙ্গে, সেই পরিবার আশ্বস্ত, তারা তো বিচার চেয়েছেন যে কীভাবে এ ঘটনা ঘটলো, কীভাবে মৃত্যু হলো সেটা অন্তত বার হোক, কারা কারা জড়িত তা জানা যাক। সরাসরি সান্নিকের সঙ্গে একবার কথা বলি। সান্নিক, আজ কি কথা হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই পরিবারে? দেখো, আজকে আমরা যে ছবি দেখলাম, মুখ্যমন্ত্রী 10:30টার কিছু সময় পরে তিনি বাড়িতে ঢুকলেন বিরজু কায়েতের, এবং সেই বাড়িতে বিরজু কায়েতের বাড়িতে ঢোকার কিছুক্ষণ পরে তিনি যখন বেরোলেন, বেরিয়ে তিনি ডিজি এবং যিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণের কথা আমাদেরকে জানালেন। এরই মধ্যে পরিবারের সঙ্গে তার কি কথা হয়েছে এই প্রসঙ্গে তিনি বললেন যে পরিবারের তরফে মূলত 2টি দাবি জানানো হয়েছিল। এক, এই গোটা ঘটনার একটা স্বচ্ছ তদন্ত হোক, তারা তেমনটা চেয়েছিলেন, এবং সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস যে এই গোটা বিষয়ে যেমন নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের, সেই সমস্ত নির্দেশ মেনে যেভাবে এই ধরনের ঘটনার ক্ষেত্রে তদন্ত করার প্রয়োজন সেইভাবেই ম্যাজিস্ট্রেট লেভেলের তদন্ত হবে এবং জেলা শাসকের নেতৃত্বে এই তদন্ত প্রক্রিয়া হবে। তার নোটিফিকেশন আজকে বিকেলের মধ্যেই রাজ্যের মুখ্য সচিবের তরফে নোটিফিকেশন জারি করে দেওয়া হবে, তেমনটা তিনি একদিকে যেমন জানালেন। পাশাপাশি যে দ্বিতীয় দাবি তাদের তরফে করা হয়েছিল, এই পরিবারের একমাত্র আর্নিং মেম্বার ছিল এই বিরজু, তাই তার মৃত্যু স্বভাবতই এই পরিবারকে একটা আর্থিক সংকটের মুখে ফেলেছে। তাই সেই ক্ষেত্রে যাতে নতুন করে তাদের একটা অন্য সংস্থানের কোনো ব্যবস্থা হয়, সেই আবেদন তারা মুখ্যমন্ত্রীর কাছে রেখেছিলেন, এবং মুখ্যমন্ত্রী সেইখানেও নিজের কোটা থেকে তার অ্যাটেন্ডেন্টের যে চাকরি, সেই চাকরির তিনি ব্যবস্থা করছেন, যেটা বছর খানেকের মধ্যেই একটি গ্রুপ ডির চাকরির সেটা পরিণত হবে, এবং সেই চাকরি তিনি দিয়ে দিচ্ছেন এই পরিবারের বিরজুর স্ত্রীকে, তেমনটাই তিনি ঘোষণা করলেন। তিনি যেমনটা স্পষ্টতই তিনি জানিয়ে দিলেন আজকে এখানে দাঁড়িয়ে যে এই দুটি বিষয়ের পাশাপাশি যদিও পরিবারের তরফে কোনো আর্থিক সাহায্যের দাবি করা হয়নি বা তারা আর্থিক সাহায্য চাননি মুখ্যমন্ত্রীর কাছে, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নিজস্ব যে রিলিফ ফান্ড রয়েছে সেই রিলিফ ফান্ডের তরফেও 10 লক্ষ টাকা এই পরিবারের হাতে তিনি তুলে দিয়েছেন। এবং এক্ষেত্রেও তিনি যে বিষয়টা স্বীকার করলেন যে কারোর মৃত্যু কখনো টাকা দিয়ে এইভাবে মাপা যায় না, কিন্তু তা সত্ত্বেও তার মনে হয়েছে এই পরিবারের পাশে দাঁড়ানো দরকার, এবং সেই বিষয়টাই কিন্তু আজকে তিনি এখানেই পরিবারের পাশে দাঁড়িয়ে ঘোষণা করলেন। স্বভাবতই আজকে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা, তার প্রতিক্রিয়াতেও এখানে এই পরিবারের সদস্যরা তারাও জানালেন যে এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে ভূমিকা নিয়েছেন সেটা কোনো দলের নেতা হিসেবে নন, মুখ্যমন্ত্রী তো সবার, তাই সেই জিনিসটা কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রী আজকে পালন করেছেন, তার রাজধর্ম তিনি পালন করেছেন, সেই বিষয়টা আজকে এই পরিবারের আগে মুখ্যমন্ত্রী কি বললেন ওই পরিবারের সঙ্গে দেখা করে, শুনো। আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে
চাকরি দিলাম, উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, এক ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক আপনার মিসেসকে দিয়েছি। বলছি এটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা, 2টো বাচ্চার নামে আপনি MIS করে দেন, ওদের পড়াশোনাটা দেখতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সরকার পাশে থাকবে, বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আমি প্রয়াত জ্যোতিবাবুর কথা বলবো না, প্রয়াত বুদ্ধবাবু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য ডিজিপি তাকে সাথে নিয়ে রাজনৈতিক ভিন্নমত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন, তার বক্তব্য শুনে তাকে সরকারের যে কর্তব্য সেটা পালন করার জন্য, এই উদাহরণ আপনি পাবেন না যেটা আমাদের সরকারের সময় আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারও কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে, হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে, সিপি ডিজিপির উপরে, ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল MLA এর উপরে কনফিডেন্স রেখেছে। এটা আমাদের বড় পাওনা। মুখ্যমন্ত্রীর পদক্ষেপে আশাবাদী মৃত তৃণমূল কর্মীর পরিবার। আমি তৃণমূল কর্মী ছিলাম, আমি একজন কাউন্সিলরও ছিলাম, প্রাক্তন কাউন্সিলর। তো থাকা সত্ত্বেও উনি এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমাকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আমি বিচার পাবো, আর উনি আমার বাচ্চাদের জন্য বলেছেন যাতে আমি ভবিষ্যতে বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারি, সেই ব্যবস্থা উনি করে দেবেন। আমি বিচার পাবো, আমি সেদিকে পুরো আশাবাদী। এবার গতকালের ছবি দেখাবো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন হালি শহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যান, তখনকার ছবি দেখুন। অভিযোগ করে স্থানীয়রা তার গাড়িতে জুতো, কাদা, চোর স্লোগান তাকে উদ্দেশ্য করে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তাকে মারার চক্রান্ত হয়েছিল। বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি, যিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় ইনভলভ, তিনি নিজে বাইরে থেকে বিজেপি তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। মাথা ফাট যাতা, हम लोग सब मर जाता। নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। গতকালের এই ঘটনা নিয়ে কি প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী? জনরোষ এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিতাম। রেসপন্সিবিলিটি গোজ টু পুলিশ। আপনি পুলিশকে জানিয়ে আসেননি, আপনি কল্যাণ ব্যানার্জি আর দোলা সেন ছাড়া কাউকে বলেননি। আপনি ইউ আর হোল্ডিং Z+ ক্যাটাগরি। আপনি যখন যেখানে যাবেন প্রায়র পুলিশকে বলবেন ইউ শুড ইনফর্ম পুলিশ প্রপারলি বিকজ ইউ আর হোল্ডিং Z+ ক্যাটাগরি স্টিল। আপনি জানিয়ে আসেননি, তার রেসপন্সিবিলিটি ডিজিপি বা পুলিশ মন্ত্রী নেবে না। সমাজ বিরোধীদের সঙ্গে সমাজ বিরোধীদের মতো ট্রিটমেন্ট হওয়া উচিত বলছেন দিলীপ ঘোষ।
আমি তো ইট খেয়েছি, আমার গায়ে এখনো দাগ আছে, আমার গাড়ি কতবার ভেঙেছে, আমরা তো সহ্য করে এসেছি। সেখানে যারা হাই তোবা করছে তারা হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল, যারা টিএমসির অত্যাচার নিয়ে কোনোদিন মুখ খোলেনি, কাপুরুষের দল। আমরা যখন দিনের পর দিন মার খেয়েছি, 250 লোককে ফাঁসি দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে, তখন এই মানবতা কোথায় ছিল? ডিমের জন্য প্রাণ যাচ্ছে। যেন এইসব মানবতার কথা বলবেন না, সৌজন্যতার কথা বলবেন না। যারা সমাজ বিরোধী কাজ করেছে তাদের প্রতি সমাজ বিরোধীর মতো ট্রিটমেন্ট করা উচিত। আমি তো বলছি পশ্চিমবাংলার মানুষের মধ্যে মানবিকতা যায়নি, তাই ইটের বদলে ডিম মারছে। মারা উচিত ইট, আমি সমর্থন করবো ইট মারলে। এদের একটা পাওনা ছিল। সমীর ভট্টাচার্য পার্টির নীতির কথা বলেছেন, ঠিক বলেছেন। আমি যেটা বলছি ঠিক বলছি, যে বুঝতে পারবে না তাকে বোঝাবার দায়িত্ব আমার আছে, আমার কাছে পাঠান। যারা বাড়িতে বসে আছে বউর আঁচলের তলায়, তারা নৈতিকতার কথা বলবে আর দিলীপ ঘোষ শুনে নেবে যে 10 বছর কাঁটার উপর দিয়ে হেঁটে গেছে, এই মানে অ্যান্টি সোশ্যালদের বিরুদ্ধে লড়াই করেছে। আমাকে যেন কেউ মানবতার কথা না শোনায়। আমি তো আমার কর্মীদেরও ধন্যবাদ দেবো, আজ পর্যন্ত ওরা ইট পাটকেল লাঠি নিয়ে দাঁড়ায়নি রাস্তায়। আমাকে তো রোজ দাঁড়ানো হতো, গাড়ি ভাঙা হতো। কতজন বুদ্ধিজীবী তখন রাস্তায় নেমেছিল প্রতিবাদ করতে? ন্যাকার দল।